আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো চ্যাপ্টার 1-এর যেভাবে আমি এমসিকিউ এর একটা সলভ দিয়েছিলাম, বোর্ডের এমসিকিউ, ঠিক সেরকম চ্যাপ্টার 2তেও আমি বোর্ডের একটা এমসিকিউ এর সলভ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই এমসিকিউগুলো সলভ হবে। এবং তোমরাও এটা দেখলে ধারণা হবে যে বোর্ডের এমসিকিউগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং বোর্ডের এমসিকিউগুলো কিভাবে আসতেছে, আসলে রিপিট হচ্ছে কি না। আমি যেমন প্রথম অধ্যায়ে কিন্তু তোমাদেরকে দেখাইছি যে রিপিট হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের অনুশীলনের, ঠিক আছে। প্রথম 5টা না 6টা কোশ্চেন সেটা কিন্তু আমাদের অনুশীলনের, পরবর্তীতে আমাদের শুরু হয়েছে বোর্ডের কোশ্চেন। তো আমাদের অনুশীলনের কোশ্চেনগুলো আগে আমরা একটু দেখে নিই। প্রথম কোশ্চেন 1 নাম্বার, কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে কি বাষ্পীভবন। কেন বাষ্পীভবন? ঠিক আছে, কথাটা হচ্ছে কি কেন বাষ্পীভবন, অর্থাৎ তুমি যখন কাপে চা রাখবা তখন দেখবা জলীয় বাষ্পের মতো কিছুটা ধোঁয়ার মতো বেরোচ্ছে। আসলে ওটা কিন্তু ধোঁয়া না, এটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প। তো আমাদের কখনো যদি জলীয় বাষ্প বের হয়ে যায় তখন সেটাকে আমরা বলি বাষ্পীভবন, ঠিক আছে। তোমরা সংজ্ঞাটা পড়ে নিবা, খুব সুন্দরভাবে দেওয়া আছে বইয়ে, বাষ্পীভবন। তো এই কারণেই এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন। আচ্ছা, এখন আসি পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাপশক্তি। পদার্থের কণাসমূহ কিভাবে কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় গতিশীল থাকে তা জানা যায় কণার গতিতত্ত্ব থেকে। কণাসমূহ পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে এবং বাধাহীন চলাচল করে গ্যাসীয় অবস্থায়। গরম চায়ের কাপের উপর থেকে জলীয় বাষ্পের কণা বাতাসে ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে? বাষ্পীভবনের মাধ্যমে। আচ্ছা, মনে রাখবা এখানে যে তথ্যগুলো আছে, এইখানে তথ্যগুলোর মধ্যে আমি যেটাতে একটু গোল দাগ দেবো ওইটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমরা পড়াশোনা করবা। পরবর্তীতে আসি, জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে? জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হবে তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে? আকার সংকুচিত হবে, চলাচল করতে থাকবে, একই অবস্থান থেকে কাঁপতে থাকবে, শক্তি নির্গত করবে। আচ্ছা, এগুলোর ব্যাখ্যা দিই আগে। অ্যান্সারটা হচ্ছে শক্তি নির্গত করবে। কেন শক্তি নির্গত করবে? এর কারণ জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হবে, তার মানে কি জলীয় বাষ্পকে তুমি তরলে পরিণত করবা। আচ্ছা, জলীয় বাষ্পকে যখন তরলে পরিণত করবা তখন আকার সংকুচিত হবে, এরকম কিছু হবে না, ঠিক আছে। চলাচল করতে থাকবে। চলাচল কেন করতে থাকবে? চলাচল তো করতে থাকবে না, কারণ কি? কারণ আমার জলীয় বাষ্প অবস্থায় তো গ্যাসীয় অবস্থায় ছিল, তখন চলাচল বেশি করতে পারতো। তো তো সো আমি গ্যাসীয় অবস্থা থেকে যখন তরল অবস্থায় নিয়ে আসলাম, সে তো তখন বেশি চলাচল করতে পারবে না। একই অবস্থান থেকে কাঁপতে থাকবে না, একই অবস্থান থেকে কাঁপতে থাকে কখন? গ্যাসীয় অবস্থায়। বাট গ্যাসীয় অবস্থায় তো এখন সে নাই, সে এখন তরল অবস্থায়। সেই জন্য কি শক্তিটা নির্গত করবে, ঠিক আছে, শক্তিটা নির্গত করবে। এগুলো হচ্ছে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো জানতে হবে। হ্যাঁ, 3 নম্বর। আচ্ছা, এখানে প্রশ্ন সম্পর্কিত কিছু তথ্য আছে, দেখি। বায়বীয় পদার্থ তাপশক্তি নির্গমনের মাধ্যমে উৎপন্ন করে তরল পদার্থ। তরল পানিকে তাপ দিলে উৎপন্ন হয় জলীয় বাষ্প। আন্তঃআণবিক শক্তি খুবই কম এবং অনুসময়ের মধ্যকার দূরত্ব খুবই বেশি কিসে? জলীয় বাষ্প। আচ্ছা, নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? এটা কি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? এখানে খেয়াল করো, ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা কি আগে আমাদের জানতে হবে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হচ্ছে তাপ প্রয়োগ করলে কোনো কঠিন পদার্থ তরল না হয়ে যদি সরাসরি কি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে আমরা একটা স্কিপ করতেছি, সেটা কি? আমরা ডিরেক্ট কঠিন থেকে গ্যাসে চলে যাচ্ছি, কঠিন থেকে আর তরলে যাচ্ছি না। সো কঠিন থেকে যখন গ্যাসে যাচ্ছি, তাহলে এখানে চিন্তা করো এটা তরল, কারণ এখানে একটু দূরত্ব আছে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি, ওই যে আমার যে কেমিস্ট্রির যে রিভিউ প্লে লিস্টটা, সেখানে কিন্তু বুঝাইছি। তো কেউ না দেখলে সেখানে দেখে নিবা, ঠিক আছে। এবং এটা তরল থেকে কি গ্যাসীয় হচ্ছে না। এইটা কি দেখো, এইটা হচ্ছে কঠিন, কঠিন থেকে কি এটা তরল হচ্ছে না। তাহলে এটা কঠিন থেকে কি, এইটা হচ্ছে কঠিন থেকে গ্যাস। এই দেখো অনেক দূরে দূরে আছে, কঠিন থেকে গ্যাস। আর এইটা কি, এটা হচ্ছে তরল, তরল থেকে গ্যাস হচ্ছে না, ঠিক আছে। তার মানে গ নাম্বারটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই ঊর্ধ্বপাতন কিছু পদার্থ আছে, ঊর্ধ্বপাতনের কিছু পদার্থের নাম আছে, যেমন হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ন্যাপথালিন, এগুলো পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি বলছে? উদ্বায়ী পদার্থকে গ্যাসীয় অবস্থায় ঠান্ডা করলে সরাসরি পরিণত হয় কঠিন পদার্থ। এটা তো আমরা জানি। উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে অনুপস্থিত হলো তরল দশা, এই যেটা বললাম, ঠিক আছে। তার মানে তরল দশাটা স্কিপ, ঠিক আছে, নাই। আচ্ছা, গেল। আমরা এখন 4 নম্বরে আসি। আচ্ছা, 4 নম্বরে কি বলে? অজানা কঠিন বস্তু জেটের তাপীয় বক্ররেখা। আচ্ছা, বলছে যে কোনো একটা জেট, একটা বস্তু, সেটার তাপীয় বক্ররেখাটা দেখাইছে। আচ্ছা, কি দেখাইছে? বলছে চিত্র হতে বোঝা যায় জেট বস্তুটির গলনাঙ্ক 54 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, জেট বস্তুটির কি গলনাঙ্ক 54 ডিগ্রি সেলসিয়াস?
এই যে এইখানে এই জায়গায় কি 54 ডিগ্রি সেলসিয়াস? না, এইখানে গলনাঙ্ক 54 ডিগ্রি সেলসিয়াস না। তারপর কি জেড বস্তুটি উদ্বায়ী, জেড বস্তুটি কি উদ্বায়ী? না, কখনোই জেড বস্তুটি উদ্বায়ী হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ উদ্বায়ী হওয়ার জন্য এখান থেকে তাহলে এই পোরশনটা আর থাকতো না। এখানে যদি আমি মার্ক করি এই যে এই পোরশনটা তাহলে আর এখানে থাকতো না, ঠিক আছে? ডিরেক্ট এই জায়গা থেকে এখানে এসে তারপরে এইভাবে চলে যেত, ঠিক আছে? আচ্ছা, তাহলে জেড বস্তুটির গলনাঙ্ক হচ্ছে 54 ডিগ্রি, ঠিক আছে? গলনাঙ্ক 54 ডিগ্রি মানে কি এইখানে আমাদের বরফ ছিল 0 ডিগ্রিতে, এইখানে এসে আমাদের এখনও গলতেছে কিন্তু, ঠিক আছে? তার মানে গলা শুরু হয়েছে। আমরা জানি যে তাপমাত্রায় গলা শুরু হয় সেটাকেই বলে গলনাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, দেন এবি ও সিডি রেখা বস্তুটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বোঝায়। আচ্ছা, কি কি বলছে দাঁড়াও এটা একটু মিশাই দেই। আচ্ছা, বলছে কি এবি ও সিডি রেখা, এবি ও সিডি রেখা কোনটা? এবি রেখা আর হচ্ছে সিডি রেখা, এই রেখা বস্তুটির কি গলনাঙ্ক? হ্যাঁ, এই যে এখানে গলতেছে, এখনো গলতেছে গলতেছে গলতেছে, ঠিক আছে? এই অবস্থায় এসে গলা শেষ হয়েছে, অর্থাৎ কি এখানে আর বরফ নাই, এখানে শুধুমাত্র পানি, বি পজিশনে পানি। দেন পানিটাই আবার এখানে উঠলো, উঠে এই পজিশনে কি হলো? বাষ্পীয় হওয়া শুরু হইলো। তার মানে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বোঝায়, অর্থাৎ 1 আর 3, ঠিক আছে? তাহলে আমরা যদি দেই তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 আর 3। আচ্ছা, এবং আরও একটা জিনিস বুঝতে হবে, তোমাকে এই পাশে টেম্পারেচারটার দিকে নজর রাখতে হবে। টেম্পারেচার যদি কম থেকে বাড়ে তাহলে বুঝবা তোমার এটা বরফ। আর এই গ্রাফটাকে যখন উল্টাই দিবে তাহলে তোমাকে বুঝতে হবে জলীয় বাষ্প থেকে বরফে আসতেছে, বুঝছো? আচ্ছা, তারপরে পদার্থ এগুলো তোমরা পড়ে নিবা, এটা পড়ার কারণ নাই আমার। আচ্ছা, 5 নাম্বারটা দেখো, কোনটির ব্যাপন হার বেশি? আচ্ছা, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? কোনটির ব্যাপন হার বেশি? আচ্ছা, ব্যাপন হার বেশি হবে নাকি কম হবে এটাও আমি কিন্তু তোমাদেরকে আমার রিভিউ চ্যাপ্টারে বুঝিয়েছি। অর্থাৎ আমার যে একটা প্লেলিস্ট আছে কেমিস্ট্রি রিভিউ এসএসসি এক্সাম 2022, সেখানে কিন্তু বলা আছে কেন ব্যাপন হার বেশি হচ্ছে, কেন কম হচ্ছে এবং কিভাবে আমরা বুঝতে পারবো। এটা আমরা বুঝতে পারবো কি পারমাণবিক ভর দ্বারা, ঠিক আছে? পারমাণবিক না, আণবিক ভর দ্বারা। অর্থাৎ যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এটা ছিল ব্যস্তানুপাতিক, ঠিক আছে? দেখো এই যে আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, ঠিক আছে? একই কথা। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে একটু মেজার করি। কিভাবে মেজার করব এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি যে কিভাবে আমাদের আণবিক ভর মাপতে হয়। আচ্ছা, তো এখানে যদি আমরা লিখি, দেখো আমি একটা টেক্সট নেই। আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন হচ্ছে কত? 12, আর অক্সিজেন হচ্ছে 16। 16 ইন্টু অক্সিজেন দুইটা আছে, সেই জন্য 16 ইন্টু 2, তাহলে 12 আর 16 মিলে হচ্ছে 44, ঠিক আছে? একটা গেল, 12 আর 16 মিলে কি হলো? 44 গেল। আচ্ছা, এখন আসি অ্যামোনিয়াতে। অ্যামোনিয়াতে যদি আসি তাহলে কি হবে দেখো, এই অ্যামোনিয়াতে যদি আসি নাইট্রোজেনের হচ্ছে 14। এখানে তো সমস্যা হয়। আচ্ছা, অ্যামোনিয়াতে হচ্ছে কত? নাইট্রোজেনের হচ্ছে 14, আর হাইড্রোজেন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন যদি 3টে হয় তার মানে 3, তাহলে ইকুয়াল আমরা দেব 17, ঠিক আছে? তাহলে আমরা ইয়াতে পাইলাম কত? অ্যামোনিয়ার পাইলাম হচ্ছে 17। আচ্ছা, অ্যামোনিয়ার যখন 17 পাইলাম তাহলে আমরা এবার HClটা মাপি। HClটা কত হবে দেখো, HCl হচ্ছে হাইড্রোজেন 1 প্লাস ক্লোরিনের কত? 35.5, তাহলে ইকুয়াল কত দাঁড়ায় আমাদের? ইকুয়াল আমাদের দাঁড়ায় 36.5 গেল। এবং আমরা যদি এবার H2SO4 দেখি তাহলে কত হবে দেখো, H2SO4 হাইড্রোজেনের হচ্ছে কত? 2, কারণ 2টা আছে। সালফারের হচ্ছে কত? 32, অক্সিজেনের কত? 16, বাট 16 ইন্টু কিন্তু 4, ঠিক আছে? কারণ কি 4টা আছে। তাহলে সবগুলো মিলে যদি আমি হিসাব করি আমি জানি এটা কত হবে? 98। ওকে, তাহলে আসো এখন আমরা এখান থেকে ব্যাখ্যাটা দেই। এখান থেকে ব্যাখ্যাটা কি হবে আমাদের দেখো, হ্যাঁ, এখান থেকে আমরা যদি ব্যাখ্যা দেই এইটার 44, এইটার আসতেছে আমাদের 17, এইটার 36.5, এইটার 98। আচ্ছা,
তাহলে এখানে আমাকে বলো তো আণবিক ভর কার কোনটার কম, সবচেয়ে কম কোনটার? অবশ্যই অ্যামোনিয়ার, তাই তো? যদি অ্যামোনিয়ার আণবিক ভর কম হয় তাহলে তার ব্যাপন হার বেশি হবে। এইটাই হচ্ছে আমাদের মেইন বিষয়, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হবে কি অ্যামোনিয়া। ওকে, এই এখন এখানে যদি কোশ্চিন করতো কোনটির ব্যাপন হার কম, এটা তোমাদের কাছে কোশ্চিন থাকলে, কেউ যদি আসলেই আমার ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলে হয়তো বুঝবা বা হচ্ছে অ্যান্সার করবা, সেটা আমাকে কমেন্টে একটু জানাবা যে আমি কোশ্চিন তোমাদের জন্য রাখলাম যে কোনটির ব্যাপনের হার কম, কোনটির ব্যাপনের হার কম। সো এখানে আমার ক্যালকুলেশন করা আছে, এখান থেকে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা কোনটির ব্যাপনের হার কম। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। কোনটি ঊর্ধ্বপাতিত হয়? কোনটি ঊর্ধ্বপাতিত হয়? আমি একটু আগে বললাম যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো পড়তে হবে, যেমন এই যে আয়োডিন, ঠিক আছে? আয়োডিনকে অর্থাৎ কি লবণকে, তুমি খাওয়ার লবণকে তাপ দাও, দেখো কী হবে, একবারে সে সলিড থেকে গ্যাসে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমরা অনুশীলনের কোশ্চেনগুলো দেখলাম, অনুশীলনের এমসিকিউগুলো দেখলাম, একটু সময় বেশি লাগলো কারণ হচ্ছে একটু ব্যাখ্যা দিতে হয়েছে বেশি, ঠিক আছে? তো আমরা পরবর্তী পার্ট আর একটা করবো, সেখানে আমরা এই সৃজনশীল কোশ্চেন আর বোর্ডের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভালো মতো পড়াশোনা করবা, ঠিক আছে? এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা এবং তোমাদের জন্য একটা কোশ্চেন রাখলাম, সেই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবা।